আচ্ছা, ওয়ার্ডারের ওইটাকে রাউন্ড করতে পারছো না, তাই তো? ইনসার্টে যাবে, অর্ডার নিলে কোন একটা সেট ডিজাইন নিয়ে নিলাম, এখানে আমি লিখি রাজারামপুর ইউ কম্পিউটার ট্রেনিং সেন্টার। এটা তো সেই স্টাইলে আসবে যে স্টাইলটা আমি নিলাম। প্রথমত আমাকে কি করতে হবে, এর ফরম্যাট ট্যাবে গিয়ে টেক্সট র্যাপিংটাকে চেঞ্জ করে নেবে, ঠিক আছে? টেক্সট র্যাপিং যেটা আছে, কোথায় আছে টেক্সট র্যাপিংটা? ফরম্যাট ট্যাবের মধ্যে থাকবে অবশ্যই। ফরম্যাট ট্যাবের মধ্যে টেক্সট র্যাপিং টাইপ বা ইন ফ্রন্ট অফ টেক্সটাই করো, উপরেই যেন থাকে, ঠিক আছে? এর শ্যাডোটাকে তুলে দাও। শ্যাডো তুলতে গেলে শ্যাডোতে যাবে, এখান থেকে প্রথমে একটা ক্লিক করলে শ্যাডোটা উঠে যাবে। এবার এটাকে রাউন্ড করবে, ঠিক আছে? এইখানে যে ফরম্যাটের মধ্যে চেঞ্জ শেপ বলে অপশন আছে, দেখতে পাচ্ছ? এইটা ফরম্যাট ট্যাবেই থাকবে, চেঞ্জ শেপ। আমরা ইনসার্ট থেকে এটাকে নিলাম, কিন্তু বাকি কাজ করবো কোথা থেকে? সব যত কাজ করবো, এডিট বা যা করবে সব কিন্তু এই ফরম্যাট ট্যাব থেকে করবে, ঠিক আছে? এইখানে চেঞ্জ শেপ বলে যে অপশানটা আছে, এটা ক্লিক করবে। এখানে তোমার আর্টসের মতন ডিজাইন আছে, এটা আছে বা এটা আছে, এরকম বিভিন্ন ডিজাইন আছে, যে কোনো একটা নিয়ে নেবে। সাপোজ যদি এটা নাও, একটু মোটা হবে, চওড়া হবে উইথটা, ওকে? নেওয়ার পরে তোমাকে আবার একটু এডিট করতে হবে। তাহলে এটা নিলাম আমি, এটা নিয়ে এই যে কোণাগুলো ধরে, এইগুলোকে ধরে তোমাকে এইভাবে রাউন্ড করতে হবে, রাউন্ড শেপে নিয়ে আসতে হবে। এটা রাউন্ড বুঝতে পারছো, মোটামুটি একটা রাউন্ডেড আছে, ছেড়ে দাও। দেখো এটা এবার টেনে টেনে বড় করে তোমাকে নিয়ে আসতে হবে পেজের সাইজে, ঠিক আছে? নিচের দিকে বাড়িয়ে নিয়ে আসবে, ছোটো করে পেজটাকে এবার নিচে ধারে এবার বাড়িয়ে নিয়ে আসবে এইভাবে টেনে। আর যদি উইথটা একটু কমাবো মনে করো, এই হলুদ রঙের এটা ধরে তুমি একটু উইথ চওড়াটা কমাতে পারো, ঠিক আছে? এই চওড়াটা কমাতে গেলে একটু সাবধানে কমাতে হবে, নিচে দিকে টানবে, ঠিক আছে? সবসময় নিচে ধারে টানবে এইভাবে, তাহলে রাউন্ডেড এই শেপটা ঠিক থাকবে। এরপরেও যদি একটু চওড়া এদিকে টেনে এধারে টানা যাবে, ঠিক আছে? এটা ধরে এই পয়েন্টগুলো আছে, এগুলো ধরে আমরা এদিকেও টানতে পারবো, ওকে? কোথায় আছে এটা? এখানে আছে। তো মার্জিনের দিকে যাবে না, মার্জিনটা ফাঁকা রাখবে, বর্ডার দিয়ে দেবে। এরপর পাতায় ক্লিক করে পেজ লেআউটের মধ্যে পেজ বর্ডার আছে, আমরা পেজ বর্ডারে গিয়ে কোনো একটা বর্ডার স্টাইল চুজ করে নেব। যে কোনো এই লাইন দিয়েও দিতে পারো তুমি, অথবা এখান থেকে আর্ট আছে, আর্ট দিয়েও দিতে পারো বর্ডার স্টাইল। যে কোনো বর্ডার স্টাইল চুজ করে নাও, এবার এটা পেজ বর্ডার চলে আসবে। এই যে এইখানে দেখো, এই যে এই লেখাটাকে এরকম একটু হয়ে গেছে, তাই না? এটা এই টানার জন্য হয়েছিল, এটাকে এইভাবে নিচে দিকে টেনে, ঠিক আছে, ডান দিকে একটু উপরে তুলে দেবে এখানে। এরপর আবার ওয়ার আর্ট নেবে, আবার ডিজাইন করবে, যা করবে। বোঝা গেল তো? হ্যাঁ, ওটা ফরম্যাটে থাকবে, কোথায় থাকবে? ফরম্যাটের মধ্যে চেঞ্জ শেপ, এইখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, যে এরকম আছে, বা এই আমি নিয়েছিলাম কোনটা, এটাতে চওড়াটা একটু বেশি থাকে। নেওয়ার পরে কিন্তু তোমাকে একটু এডিট করতে হবে, টেনে ঠিকঠাক করতে হবে, নাহলে হবে না, এটা নিয়ে আসতে পারবে না, ওকে? এর আগে আমরা করেছিলাম তোমার মেল মার্জ করেছিলাম, তাই না? আমরা যতদূর পড়েছিলাম এমএস ওয়ার্ডে মেল মার্জ, আগের দিন মনে হয় মেল মার্জটা করেছিলাম। ওয়ার্ড আর্ট মেল মার্জের সাহায্যে আমরা কোনো চিঠিকে বা কোনো ডকুমেন্টসকে একাধিক জনের উদ্দেশ্যে প্রিন্ট আউট করতে পারি, তাই তো? এবার পরের যে অপশান আছে, আমরা কয়েকটা অপশান আছে যেগুলো আমরা দেখে নেব। যেমন আছে তোমার এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার, ঠিক আছে? এটা কোন ট্যাবের মধ্যে আছে? এটা আছে রিভিউ ট্যাবের মধ্যে। রিভিউ ট্যাব, ঠিক আছে? আমরা মেইলিংস ট্যাব করেছিলাম, এরপরে রিভিউ ট্যাব থেকে তোমাদের এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার যে অপশানটা আছে, এই অপশানটা সম্বন্ধে একটু জেনে রাখো যে এই জিনিসটা কি। স্পেলিং হচ্ছে বানান ভুল হওয়াটাকে বলা হয় স্পেলিং মিস্টেক, আর যদি নিয়ম ভুল করো সেটাকে বলা হয় গ্রামাটিক্যাল মিস্টেক। এর শর্টকাট কি হচ্ছে F7। F7 মানে হচ্ছে কিবোর্ড থেকে F7 টেপা, মানে এই স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করলে যে অপশানটা আসবে, আমাদের উইন্ডোটা আসবে, এই উইন্ডোটা চলে আসবে ওই F7 টিপলে, আর কিছু না, এটা শর্টকাট, ওকে? তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামার কী করে? ডকুমেন্টের স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক যেখানে যেখানে আছে সেইগুলোকে চেক করে। আমি এমএস ওয়ার্ড খুলে তুমি যখন এখানে কিছু টাইপ করবে, ধরেন এখানে কিছু টাইপ করেছো, দিস, এটা ডিলিট করে দিলাম, ডিলিট, this is the
COMPUTER ইজ দ্য কম্পিউটার একাডেমি। এই যে লেখাটা লিখেছি, এবার এখানে দেখো তোমাকে কিছু তলায় দাগ দিচ্ছে। কি দাগ দিচ্ছে এখানে? না, দাগটা কি কালারের? সবুজ। ভালো করে দেখো দাগটা কোন কালার আছে? গ্রিন আন্ডারলাইন। তো এই স্পেলিং অ্যান্ড মিস্টেকে একটা জিনিস মাথায় রাখবে, যে স্পেলিং মিস্টেক মানে কম্পিউটারের একটা নিজস্ব ডিকশনারি আছে, সেই ডিকশনারিতে যে যে শব্দগুলোকে ও পাবে না সেগুলোকে বানান ভুল হিসাবে ধরবে, ঠিক আছে? আর সব বানান ভুল হবে এমনগুলো মানে নয়। যেমন ধরে নাও আমি যদি এখানে নাম লিখি ROHAN, রোহান, BISWAS, রোহান বিশ্বাস, এই নামটা লিখলাম। দেখো প্রথমত আমাকে সবুজ দাগ দিয়েছে না লাল দাগ দিয়েছে? এটা লাল, একটু সবুজ আছে, লালের বড় সবুজ আছে, মানে দুটো জিনিসই ভুল আছে। লাল দাগ দেওয়া মানে কি ভুল? লাল দাগ দেওয়া মানে কি ভুল? এখানে দেখো না আমাদের এটাতে লেখা আছে তোমাদের, লাল দাগ দেওয়া মানে কি ভুল আমাদের। হ্যাঁ, লাল দাগ যদি আসে তলায়, এখানে লেখা আছে এই যে ডিভিটা, রেড আন্ডারলাইন নোন অ্যাজ স্পেলিং মিস্টেক, মানে বানান ভুল হলে তলায় লাল দাগ আসবে। আর গ্রিন আন্ডারলাইন মানে হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক। গ্রামাটিক্যাল মিস্টেক মানে নিয়ম ভুল। যদি তোমার নিয়ম কিছু ভুল করে থাকো, নিয়ম বলতে একটা বাক্য লিখতে গেলে তো নিয়ম থাকে, প্রথম অক্ষর বড় হাতে লিখতে হয়, একটা শব্দ থেকে আর একটা শব্দ যেতে গেলে একটা স্পেস দিতে হয়, সেখানে তুমি একাধিক স্পেস দিয়ে দাও, সেগুলোকে নিয়ম ভুল বলা হয়, ঠিক আছে? তো এই নিয়ম ভুলের জন্য ওই তলায় আন্ডারলাইন আসে, সে আসতে পারে, এগুলো আমাদেরকে ওয়ার্নিং দেয়, সাবধান করে দেয়। এই দাগটা কিন্তু প্রিন্ট আউট হয় না। তোমার কম্পিউটার থেকে যখন তুমি প্রিন্ট আউট দেবে, এই যে দাগটা তুমি দেখতে পাচ্ছ, এটা যখন আমি প্রিন্ট দেখবো, এখানে গিয়ে প্রিন্ট দেবো, যে প্রিন্ট অপশানে যাব, প্রিন্ট যদি দিয়ে দিই, এই তলার দাগটা কিন্তু প্রিন্ট আউট আসবে না। শুধু তোমাকে দেখা যায় তুমি হয়তো কিছু ভুল করেছো, চেক করে নাও, ওয়ার্নিং দাও, আর কিছু না। তাহলে এইখানে আমি প্রিভিউটা দেখি, প্রিভিউয়ে গিয়ে দেখো, এই দেখো দাগ আছে তলায়, দাগ নাই, দাগ ক্লোজ করো। তাহলে এই দাগগুলো আমাদেরকে ওয়ার্নিং দেয়। এইখানে কি নিয়ম ভুল হয়েছে? এটা সবুজ দাগ মানে নিয়ম ভুল। কি নিয়ম ভুল হয়েছে বলো দেখি? ডাবল স্পেস দেওয়া আছে। এইগুলোকে ঠিক করতে গেলে আমরা ওই F7 মেরে ঠিক করতে পারি। তো F7 আমরা মারি না, কি করি, সরাসরি এটার পর রাইট ক্লিক করে দিই মাউসে। রাইট ক্লিক করলে এইখানে সাজেশনটা দিয়ে দেয়, এখানে এটার উপরে রাইট ক্লিক যদি করে দাও এই বাক্যটার উপরে, এই শব্দটার উপরে, ঠিক আছে, তাহলে তোমাকে এখানে সাজেশন দেবে দিস ইজ, মানে স্পেসটা কেটে দিতে হবে। তুমি এখানে ক্লিক করে যদি কেটেও দাও স্পেসটা একটা, তাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা দেখা যায়। যেমন রোহান বিশ্বাস, এখানে আমার গ্রামাটিক্যাল মিস্টেক প্লাস স্পেলিং মিস্টেক দুটোই হয়েছে সম্ভবত। তো দেখি স্পেলিং বানান কি দিচ্ছে। এই যে রোহান ROHN বলছে ওর কাছে এই শব্দগুলো আছে, এই শব্দগুলো আছে, তার মানে আমার বানানটা ভুল নয়, আমি ঠিকই লিখেছি, আমাকে ওয়ার্নিং দিল, থাকতেই পারে আমার এই শব্দটা ওর কাছে নেই। তাহলে এই ক্ষেত্রে আমি এটা কী করবো, ইগনোর করে দেবো, ঠিক আছে? ইগনোর যদি করে দিই তাহলে ওইটা উঠে যাবে। এবার নিয়ম ভুল কি দেখাচ্ছে, সবুজ আন্ডারলাইন আছে, নিয়ম ভুল কি দেখাচ্ছে দেখি, কি নিয়ম ভুল দেখাচ্ছে? রোহান নাই, রোহান নাই, ইগনোর করলাম, বিশ্বাসও নাই ওদের কাছে, এইগুলো আছে, ঠিক আছে? এবার একটা জিনিস করতে পারো, অ্যাড টু ডিকশনারি যদি এই শব্দটাকে করে দাও, তাহলে ডিকশনারি থেকে অ্যাড হয়ে যাবে, পরবর্তীতে আর তোমাকে এই তলার দাগটা দেখাবে না, ঠিক আছে? অ্যাড টু ডিকশনারি করে নিলে তো আমরা কোনো শব্দকে ডিকশনারিতে অ্যাড করে নিতে পারি, যাতে বারবার এই একই দাগ না আসে, দেখতে ভালো লাগে না দাগটা এলে, আর কিছু না, ঠিক আছে? দাগটা আসা মানে জাস্ট তোমাকে ওয়ার্নিং দেওয়া, হয়তো তুমি কিছু মিস্টেক করছো। এক্ষেত্রে আমাদের সুবিধা হয়, কিছু বানান লিখতে গিয়ে ধরে নাও আমি MATHEMATICS ম্যাথামেটিক্স লিখতে গিয়ে এরকম লিখে ফেলেছি, ঠিক আছে? তাহলে ম্যাথামেটিক্স বানানটাকে ভুল লিখলাম, ঠিক আছে? যখন তলায় দাগ চলে আসে তাহলে একবার চেক করে নিই, এরপর রাইট ক্লিক করলাম, এখানে অবশ্য একটু কাছাকাছি যদি নিয়ে আসো, ঠিক আছে, তাহলে তোমাকে সাজেশন দিতে পারে। কাছাকাছি যদি নিয়ে আসো তাহলে একটু সাজেশন পেতে পারো। পাচ্ছি কি সাজেশন? সাজেশন দিচ্ছে না এখানে, তাই না? সাজেশন দিচ্ছে না। দেখি সাজেশন আসছে কিনা, এবার এসছে, এবার এখানে একটা সাজেশন এসছে, ঠিক আছে? তাহলে বানানটা এইখানে সাজেশন আছে, এইটাতে যদি ক্লিক করি তাহলে এরকম, তাহলে কিছু কিছু বানান লিখতে গিয়ে যখন তলায় দাগ চলে আসে তখন আমাদেরকে চেক করে নিতে ঠিক লিখলাম না ভুল লিখলাম, ঠিক আছে? হ্যাঁ, হয়তো
নেসেসারি ঠিকই করে নিল ও আবার, আমি তো ওখানে ভুল লিখেছিলাম, এ লিখেছিলাম তাই না, এই ওয়ানটা লিখেছিলাম, তলায় দাগ এসছে নেসেসারি লিখতে গিয়ে। তাহলে এইখানে তোমার এখানে রাইট ক্লিক করলে এইখানে আমাকে সাজেশনটা দিয়ে দেবে, আমি এটাকে ঠিক করে নিতে পারি। ওকে, তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামার ব্যাপারটা বুঝতে পারলে কি? কম্পিউটারে এইখানে রিভিউ ট্যাবের মধ্যে থাকে, এটা আমরা রাইট ক্লিক করেই করে নিই। পরীক্ষাতে আসে যে রেড আন্ডারলাইনটা কী নামে পরিচিত, গ্রিন আন্ডারলাইন কী নামে পরিচিত, ঠিক আছে? রেড মানে স্পেলিং মিস্টেক আর গ্রিন মানে গ্রামাটিক্যাল মিস্টেক। ওকে, তোমরা এদিকে আসো সবাই, ওদিকে বসো, এদিকে বসো, এদিকটাতে বসো। ঠিক আছে, দেখো তাহলে রেড আন্ডারলাইন আর গ্রিন আন্ডারলাইন এই দুটো আমরা পেয়ে গেলাম রিভিউ ট্যাবের মধ্যে থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার। আর কি আছে রিভিউ ট্যাব থেকে? এখানে একটা জিনিস আছে যেটার নাম দেওয়া হয়েছে কমেন্ট, নিউ কমেন্ট। এইখানে কমেন্ট বলে একটা অপশান আছে। এই এতগুলো অপশান আছে, এগুলো তোমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? এগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই, যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাকি যেগুলো শিখেছি হোম ট্যাবের মধ্যে যেগুলো শিখলাম, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স থেকে ফুটনোট হেডনোট, মেলিংস থেকে মেল মার্চ করা, ঠিক আছে? তো এইগুলো যদি আমি ভালোভাবে করতে পারি তাহলে এমএস ওয়ার্ডে আশা করি প্রবলেম হবে না। এমএস ওয়ার্ড মেনলি একটা চিঠি লেখার জন্য, একটা ডকুমেন্টস তৈরি করার জন্য তৈরি করা হয়, ঠিক আছে? তোমাদের মেল মার্চ করার কথা বলছিলাম না, এইরকম ধরনের একটা অ্যাডমিট কার্ড তুমি ডিজাইন করবে। এবার মেল মার্চ করে এইখানে তুমি নাম, কোথায় স্কুলের নাম, কোথায় রোল এবং নাম্বার এবং সেন্টার লিখে দেবে, ঠিক আছে? তাহলে সবারই এটা প্রিন্ট আউট হয়ে চলে আসবে। ওকে, এইগুলো করা যায় মেল মার্চে। এবার আমরা রিভিউ ট্যাবের মধ্যে থেকে নিউ কমেন্ট দেব। কমেন্টটা হচ্ছে দিস অপশন ইজ ইউজ টু অ্যাড কমেন্ট। কমেন্ট মানে হচ্ছে নোট অ্যাবাউট এনি সিলেকশন। কোনো লেখাকে সিলেক্ট করে তার সম্বন্ধে কিছু যদি নোট লিখে রাখতে চাও তাহলে এটা ইউজ করতে পারো। দেখে নিই, আমি এখানে কিছু লিখছি। লেখার সাইজ কি বড়? লেখার সাইজ বড় আছে, থাক। ওকে, কন্ট্রোলে বর্ডারটা তুলে দিচ্ছি আমি। হ্যাঁ, পেজ লেআউট থেকে পেজ বর্ডারে গিয়ে নান করবে, এখানে নান অপশানে সিলেক্ট করে ওকে করবে, তাহলে বর্ডারটা উঠে যাবে। এবার দেখো, এই যে পেজটা তুমি নিয়েছো, দুটো পেজ বা তিনটে পেজ, কোনো লেখাকে সিলেক্ট করে, এই যে লেখাটাকে সিলেক্ট করলাম, এই সিলেক্ট করে এর সম্বন্ধে এখানে আমি কিছু লিখে রাখবো। যেমন ফুট নোট দিয়েছিলাম, এন্ড নোট দিয়েছিলাম, এরকম আমরা কমেন্টও দিতে পারি। সেই কমেন্টটা কী করে দেবে? রিভিউ ট্যাবের মধ্যে যাবে, যে নিউ কমেন্ট আছে এখানে ক্লিক করলে একটা কমেন্ট লাইন চলে আসবে, দেখো এই সাইডে। অর্থাৎ এটার সম্বন্ধে কিছু নোট এখানে তুমি লিখে রাখতে পারো। এটা সফট কপিতে তোমার বোঝার সুবিধার্থে তুমি করতে পারো। তুমি কোনো একটা ডকুমেন্টেশন তৈরি করতে চাইছো, কোনো একটা শব্দ লিখেছো, যে শব্দটা সম্বন্ধে কিছু এখানে তুমি লিখে রাখতে চাইছো। ওকে, কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করছো, সেখানে সেইটা বোঝানোর জন্য যে এই যে ডকুমেন্টটা, এটা কিসের ডকুমেন্ট সেটা একটু ভালো করে বোঝানোর জন্য তুমি এখানে কিছু একটা নোট লিখে রাখতে চাইছো। ওকে, পরবর্তীতে যে দেখবে সে যাতে ভালো করে বুঝতে পারে যে হ্যাঁ এটা মানে এই জিনিসটা বোঝাতে চেয়েছে, এখানে ডিসক্রাইব করে দেওয়া। ওকে, যে কোনো তুমি সিলেক্ট করবে, ব্লক সিলেক্ট করলে এটাকে সিলেক্ট করার পর নিউ কমেন্টে ক্লিক করবে, কমেন্টে চলে আসবে, তুমি এখানে কমেন্ট নোট করে রাখতে পারো। ক্লিয়ার? যে কোনো পেজে দিতে পারো, এই পেজে দিয়েছো, পরের পেজেও দিতে পারবে, এই পেজেও দিতে পারবে। বোঝা গেল? আর কমেন্ট সম্বন্ধে মানে কিছু বোঝাতে হবে আলাদা করে? কমেন্টটা যদি ডিলিট করতে চাই, কমেন্টটা রাখতে চাইছি না, ক্লিক করবে, কমেন্টের উপর ক্লিক করবে, কমেন্টের উপর ক্লিক করে এইখানে দেখো নিউ কমেন্টের পাশে কী আছে? ডিলিট কমেন্ট আছে, ঠিক আছে? তাহলে ডিলিট কমেন্ট করলে কমেন্টটা ডিলিট হয়ে যাবে। তখন এটাকে সিলেক্ট করে নেবে, এটাকে ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবে। ক্লিয়ার? ওকে, তাহলে কমেন্ট আমরা কিছু নোট দিয়ে রাখতে পারি কমেন্টে, এটা আমাদের বোঝার সুবিধার্থে, বা কোনো একটা প্রেজেন্টেশন করেছি, কাউকে যখন কিছু দেখাচ্ছি, সেখানে আমি কোনো বোঝাচ্ছি একটা শব্দ, এই শব্দের সঙ্গে কিছু নোট সাইডে আমি লিখে রাখতে পারি। এগুলো ইউজ করা হয় কমেন্টে। তাহলে এইগুলো প্রয়োজন পড়ে, স্পেশাল কেসে প্রয়োজন পড়ে। আমি এগুলো দেখিয়ে রাখলাম যেগুলো আমরা ইউজ করতে পারি প্রয়োজন হলে। নেক্সট আরেকটা প্রয়োজন পড়ে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্ট দুই ধরনের হয়। প্রোটেক্ট করা মানে বুঝতে পারছো তো? প্রোটেক্ট করা মানে কি? পাসওয়ার্ড দিয়ে রাখা, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখা। তো এই যে প্রোটেক্ট ডকুমেন্ট অপশানটা আছে, এই অপশানের সাহায্যে কী হবে? দিস অপশান ইজ টু প্রোটেক্ট দ্য ডকুমেন্ট উইথ স্পেসিফিক পাসওয়ার্ড অ্যাজ রিড অনলি। তুমি ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু সেটা হবে রিড অনলি হিসাবে। রিড অনলি মানে
কেউ পড়তে পারবে, খুলে পড়তে পারবে, কিন্তু কোনো এডিট করতে পারবে না, কিছু এডিট করতে পারবে না। সেটা হচ্ছে এই অপশানটা, প্রোটেক্ট ডকুমেন্ট। এই প্রোটেক্ট ডকুমেন্টটা কোথায় আছে? কোথায় আছে? এখানে রিভিউ ট্যাবের মধ্যে প্রোটেক্ট ডকুমেন্ট কোথায় আছে? রিভিউ ট্যাবে তো নাই। এটা কি? এটা থাকে কোথায়? রিভিউ ট্যাবে তো থাকার কথা। এখানে প্রোটেক্ট ডকুমেন্ট আছে, দেখতে পাচ্ছি না আমি চোখে? কোথায় প্রোটেক্ট ডকুমেন্ট? ওই সব আছে প্রোটেক্ট ডকুমেন্ট, ঠিক আছে? প্রোটেক্ট ডকুমেন্ট এইখান থেকে যদি প্রোটেক্ট করতে চাও তবে সেটা অ্যাজ এ রিড অনলি প্রোটেক্ট করতে পারবা। আর একটা প্রোটেক্ট হয় যেটা হচ্ছে আমার ফাইলটা খুলবে না উইদাউট পাসওয়ার্ড, পাসওয়ার্ড ছাড়া খুলবে না। এটা কি জানো? ওটা জানানো হয়নি, তাই না? ওটা পরে দেখাচ্ছি তোমাদের, ওটা দেখিয়ে দিচ্ছি, কোনো স্টেপে লেখা নেই, ঠিক আছে? ওটা কীভাবে করতে হয়। তাহলে প্রোটেক্ট ডকুমেন্ট অপশানে গিয়ে রেস্ট্রিক্ট অ্যান্ড ফরম্যাটিং এডিটিং অপশানে ক্লিক করবে, তারপরে এই চেকমার্কটায় টিক দেবে, অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং অ্যান্ড ফরম্যাটিং, এটাতে ক্লিক করবে, ইয়েস। স্টার্ট এনফোর্সিং প্রোটেকশনে ক্লিক করবে, পাসওয়ার্ড দেবে, ওই পাসওয়ার্ডটা আবার টাইপ করবে, দিয়ে ওকে করবে। আমি দেখে নিই এই ডকুমেন্টটার উপর করি, এই ডকুমেন্টটার উপর। এখানে তো আমি কিছু এডিট করতে পারছি, এখানে গিয়ে কিছু লিখতে পারছি না, কিছু তো লিখতে পারছি, তাই না? তা টাইপ করা যাচ্ছে, আমি ইচ্ছা করলে আমি কিছু কেটে দিতেও পারবো, এখান থেকে ইচ্ছা করলে আমি এটাকে ডিলিট করে দিতে পারছি, ডিলিটও করে দিতে পারছি, তাই না? তো এটাকে এবার আমি প্রোটেক্ট করবো। প্রোটেক্ট ডকুমেন্টে গেলাম, এইখানে দেখো রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিং বলে একটা অপশান থাকবে, আছে প্রোটেক্ট ডকুমেন্টের মধ্যে। রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিং ফার্স্ট অপশানটা আছে, ক্লিক করলাম। এবার এখানে আমাকে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং, এই অপশানটা চেক মার্কে ক্লিক করতে বলা হয়েছে, ঠিক আছে? অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং, এইটাতে ক্লিক করবে চেক বক্সটা। তারপর নিচে গিয়ে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন, এই যে বাটনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করবে। এটাতে যেই ক্লিক করবে এখানে তোমাকে পাসওয়ার্ড চাইবে, দুটো পাসওয়ার্ডই সেম দেবে কনফার্ম করার জন্য। তাহলে পাসওয়ার্ড প্রথমটাই দিলাম, তারপরেরটাতেও আমি সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, কী দিলাম পাসওয়ার্ড? কী দিয়েছি পাসওয়ার্ড? বুঝতে পারছো কি? বুঝতে পারছো? কারো বুঝতে পারছো না? পাসওয়ার্ড ক্যারেক্টারগুলো এইরকম সিম্বলের হয়, এই কারণে যে পিছন থেকে কেউ যাতে দেখে বুঝতে না পারে আমি কি পাসওয়ার্ড দিলাম। ওকে, এবার দেখো তুমি যখন এই ডকুমেন্টে কিছু লিখতে যাবা, কিছু লেখা হবে না। ডিলিট করো, সিলেক্ট করো, কিবোর্ড থেকে ডিলিট হচ্ছে, হ্যাঁ? পাসওয়ার্ড দিয়ে লক করা আছে। তোমার মেনুতে গিয়ে কোনো কাজ হবে না, সব ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কোনো ক্লিক করলেও কাজ হবে না। মেনুগুলোও দেখো সব ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কোনো কাজ হবে না, ঠিক আছে? তাহলে এই প্রোটেক্টটা এখানে যখনই তোমার এটা যদি বন্ধও থাকে, তুমি যখন ক্লিক করতে যাবে সাইডে চলে আসবে, এটা চলে আসবে। এবং এখানে স্টপ প্রোটেকশন বলে একটা অপশান আছে, এই স্টপ প্রোটেকশানে গিয়ে যখনই তুমি পাসওয়ার্ডটা ঠিকঠাক দেবে, যদি ভুলভাল পাসওয়ার্ড দাও তাহলে বলবে যে ইনকারেক্ট পাসওয়ার্ড, এই যে ইনকারেক্ট পাসওয়ার্ড, ভুলভাল পাসওয়ার্ড দিলে। তাহলে স্টপ প্রোটেকশানে যাও, পাসওয়ার্ড সঠিক দাও, দিয়ে ওকে করো, তাহলে তুমি এখানে এবার লিখতে পারবে। এবার লিখতে পারছো, এখানে লিখতে পাচ্ছি, মেনুগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, মেনুগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, কাজ করতে পারবে। এখানে একটা ব্যাপার কি, আবার তুমি পাসওয়ার্ড দিতে হবে, আবার তোমাকে সেমভাবে পাসওয়ার্ড এখানে তোমাকে টাইপ করতে হবে। পরের বার পাসওয়ার্ড তুমি চেঞ্জ করে দিতে পারো এখানে, মানে একবার আনলক করে দেওয়া মানে ওই পাসওয়ার্ডটা উড়ে যাওয়া, বুঝলে তো? ওই পাসওয়ার্ডটাকে তুমি এবার নতুন অন্য পাসওয়ার্ড দিয়ে দিতে পারো, ওটাকেও দিতে পারো, অন্যও দিতে পারো, বারবার তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাজ এ রিড অনলি, তুমি ডকুমেন্টটাকে প্রোটেক্ট করে রাখলে। পাসওয়ার্ড ডকুমেন্টটাকে প্রোটেক্ট করতে পারি উইথ স্পেসিফিক, মানে নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে অ্যাজ রিড অনলি। রিড অনলি মানে কি, যে কেউ খুলতে পারবে, পড়তে পারবে, কিন্তু তাকে কিছু করতে পারবে না, এডিটিং করতে পারবে না, এটাকে রিড অনলি বলা হয়। এটা প্রয়োজন পড়লে করতে পারবে, ওকে? আর এই যে প্রোটেক্ট ফাইল উইথ পাসওয়ার্ড, এটা আমি এখানে করে দেওয়া আছে দেখছি, যেটা হচ্ছে ফাইলটাই খুলবে না উইদাউট পাসওয়ার্ড, পাসওয়ার্ড ছাড়া ফাইলটাই খুলবে না, ঠিক আছে? সেক্ষেত্রে কী করে করবে? সেটা এখানে দেওয়া আছে যে প্রোটেক্ট ফাইল উইথ স্পেসিফিক পাসওয়ার্ড। অফিস বাটনে ক্লিক করবে, যে অফিস বাটন আছে, অফিস বাটনে ক্লিক করবে, প্রিপেয়ার বলে একটা অপশান পাবে, এর মধ্যে দেখো প্রিপেয়ার বলে একটা অপশান আছে, যে প্রিপেয়ার লেখা আছে এখানে, এই অপশানটা আছে। এখানে আমরা তো নিউ, ওপেন, সেভ বিভিন্ন অপশান পাই, তার মধ্যে এই প্রিপেয়ার অপশানে যাবো। প্রিপেয়ার অপশানে যাওয়ার পর এনক্রাইপ্ট ডকুমেন্ট বলে একটা অপশান পাবে, ওইখানে ক্লিক করার পর পাসওয়ার্ড দিবে, কনফার্ম করবে পাসওয়ার্ডটাকে, তারপরে ওকে করবে, তাহলে তোমার প্রোটেক্ট ডকুমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে এই খুলবে না ফাইলটা, তার আগে ফাইলটা অবশ্যই সেভ করে নেবে। এই ফাইলটাকে আমি সেভ করছি, সেভ করলাম, কোথায় সেভ করবো, কোনো একটা লোকেশান চুজ করি,
সেভটা করছি আমি কম্পিউটারের ডেস্কটপে সেভ করছি। ফাইলের নাম অন 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 জাস্ট অন, ফাইলের নাম কি রাখলাম অন, এটাকে আমি সেভ করে নিলাম। ওকে, সেভ করে নিলাম, ফাইলের নাম দেওয়া আছে অন, ঠিক আছে, সেভ করে নিয়েছি। এবার এটাকে প্রোটেক্ট করবে, যাবে প্রিপেয়ারে যাবে, এনক্রাইব ডকুমেন্ট লেখা আছে, এনক্রাইব ডকুমেন্টে ক্লিক করবে, এখানে পাসওয়ার্ড দিবে, ওকে করবে, যে ওকেতে ক্লিক করবে আবার তোমাকে কনফার্মের জন্য চাইবে পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ড যেন হয় দিবে। ওকে, এবার তুমি এটাকে যদি বন্ধ করে দাও, সেভ করে নেবে অবশ্যই, যেহেতু পাসওয়ার্ড দিলে। ফাইলটা সেভ করেছিলাম এই যে ডেস্কটপের উপরে তো সেভ করেছিলাম, তাই না? কি নাম দিয়েছিলাম? অন। কোথায় আছে ফাইলটা? খোঁজো অন। শর্টকাটে কী করে খুঁজে পাবো? যে কোনো ফাইলের উপর ক্লিক করে ও টিপো কিবোর্ড থেকে, ও, ওই দেখো সিলেক্ট হয়ে গেছে অন। হ্যাঁ, ও দিয়ে নামগুলো সিলেক্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে ডাবল ক্লিক করে খুলতে যাও, কি চাইছে? পাসওয়ার্ড দিবে তবে খুলবে, পাসওয়ার্ড না দিলে খুলবে না। এটা কিন্তু পাসওয়ার্ডটা সেভ হয়েই থাকবে, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা সেভ হয়েই থাকবে। আবার তুমি যখনই খুলতে যাবে ওই পাসওয়ার্ডটা কিন্তু চাইবে, পাসওয়ার্ড ভুল দিলে খুলবে না, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা তুলে দিতে চাইছো, এবার কি করে তুলবে? এই পাসওয়ার্ডটা তুলতে গেলে আগে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, খোলার পর আবার অফিস বাটনে যাবে, প্রিপেয়ারের মধ্যে যাবে, এবার এনক্রাইব পাসওয়ার্ড যে অপশান, ডকুমেন্ট বলে যে অপশানটা আছে এটাতেই ক্লিক করবে, দেখবে পাসওয়ার্ডটা দেওয়া আছে, এই যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল, এই পাসওয়ার্ডটাকে এখান থেকে কী করলাম আমি ডিলিট করে দিলাম। ওকে, দিয়ে সেভ করে দেবো, সেভ। এবার তুমি ডাইরেক্টলি খুলতে পারো, এমএস ওয়ার্ডে যাও, ডাবল ক্লিক করো, ডাইরেক্টলি খুলো, খুলে যাবে ডাইরেক্টলি। তাহলে দুই ধরনের পাসওয়ার্ড আমরা শিখলাম, একটা রিভিউ ট্যাবের মধ্যে থেকে, যে রিভিউ ট্যাবের মধ্যে থেকে প্রোটেক্ট ডকুমেন্ট, এটা রিড অনলি হিসাবে, আর অফিস বাটনের মধ্যে থেকে প্রিপেয়ারের ভিতরে গিয়ে এটা হ্যাঁ প্রোটেক্ট ফাইল, পুরো ফাইলটাই খুলবে না উইদাউট পাসওয়ার্ড। নেক্সট ভিউ ট্যাব, পরবর্তীতে আসছে আমরা এই ভিউ ট্যাব। ভিউ মানে হচ্ছে দেখা, ডকুমেন্টের বিভিন্ন রকমের ভিউ আছে, সেই ভিউগুলোকে আমরা চেঞ্জ করতে পারি এই অপশান থেকে। তো এই ভিউগুলো কি কি আছে? প্রথমত আমরা এমএস ওয়ার্ড খুললে তার 5 রকমের ভিউ দেখা যায়, 5 রকমের ভিউ থাকে এমএস ওয়ার্ডে। সেখানে আমরা একটা ভিউ নিয়ে কাজ করি, একটা ভিউ নিয়ে সব থেকে বেশি কাজ করি এবং ওই কাজটাই বেশি দরকার হয়। সেই ভিউটার নাম হচ্ছে এই ভিউটা, প্রিন্ট লে আউট ভিউ। এই দেখো ডকুমেন্টস ভিউ লেখা আছে, ভিউ ট্যাবের ভিতরে গিয়ে প্রথমেই দেখবে ডকুমেন্টস ভিউ এখানে লেখা আছে। এই ডকুমেন্টস ভিউ প্রিন্ট লেআউট ভিউ, ফুল স্ক্রিন রিডিং, ওয়েব লেআউট, আউটলাইন এবং ড্রাফট, এই 5 প্রকারের ভিউ আছে। এই ডকুমেন্টটাকে আমরা এই রকমভাবে দেখতে পারি। তো প্রিন্ট লেআউটে কাজ করলে তুমি ঠিকঠাক প্রিন্ট আউটের জন্য কাজ করতে পারবে। বাকি ভিউগুলো আদার্স কাজে ইউজ হয়, যেমন ফুল স্ক্রিন রিডিং, তুমি পুরো ফুল স্ক্রিন করে দেখতে চাইছো, ডকুমেন্টটাকে ফুল স্ক্রিন করো, দেখো ফুল স্ক্রিনে তোমাকে দেখাবে, এই দেখো পুরো স্ক্রিন জুড়ে, পাওয়ার পয়েন্টে যেমন হয় পরপর এরকম ফুল স্ক্রিন জুড়ে তোমাকে দেখাচ্ছে। এটা রিডিং মানে পড়ার জন্য, কোনো মেনু টেনু থাকবে না, ডাইরেক্টলি পড়াশোনা করার জন্য বা প্রেজেন্টেশন দেখানোর জন্য এগুলো ইউজ করতে হয়। ফুল স্ক্রিন রিডিং, এখানে ক্লোজ আছে, বন্ধ করে দিই। ওকে, ওয়েব লেআউট আছে, আমরা ওয়েব পেজ, ইন্টারনেটের ওয়েবসাইটের পেজ টেজগুলো যদি ডকুমেন্ট তৈরি করতে চাই অ্যাজ এমএস ওয়ার্ড থেকে, সেক্ষেত্রে তার প্রিভিউটা এখানে আমরা দেখতে পারি। ওকে, তাহলে এইগুলো এই সমস্ত পারপাসে ইউজ হয়। তো মেনলি কোন ভিউটা আমাদের কাজে লাগবে? প্রিন্ট লেআউটটা কাজে লাগবে। তুমি যদি ভিউ চেঞ্জ করে দাও না, একটু অন্য টাইপের হয়ে যাবে দেখবা। এখানে যদি ভিউ চেঞ্জ করে দিই আমি, আমাদের প্রিন্ট লেআউটে কী হয়, হরাইজন্টাল স্ক্রল বার থাকে, হরাইজন্টাল স্ক্রল বার এটা, ভার্টিক্যাল স্ক্রল বার এটা, ভার্টিক্যাল স্ক্রল বার বা রুলার বলো, এই দুটো জিনিসই থাকে, ঠিক আছে? তো এবার এটা ভিউ চেঞ্জ করে দাও, দেখো কেমন লাগবে। তো ভিউয়ে গিয়ে ফুল স্ক্রিন তো করলাম, ওয়েব লেআউট করো, দেখো এক্ষেত্রে কিন্তু একটাই রুলার থাকবে, সেটা হচ্ছে হরাইজন্টাল রুলারটা থাকবে, ভার্টিক্যালে থাকবে না, এবং স্ক্রল বারও এদিকে, এটা ঠিক আছে? এইরকম দেখতে লাগছে। আউটলাইন করলে এইরকম চলে আসবে ডকুমেন্টটা দেখতে। আবার এটা ক্লোজ করবে, কিছু কিছু ভিউ ক্লোজ করতে হবে, আবার ভিউয়ে যেতে হবে, এখানে ড্রাফট করলে তোমার দেখো এরকম চলে আসছে। তাহলে এইগুলো স্পেশাল পারপাসে ইউজ হয়, এগুলো দরকার নাই। এরকম যদি ভুলভাল হয়ে থাকে তোমাকে ভিউয়ে গিয়ে এই প্রিন্ট লেআউট করে নিতে হবে, নাহলে ঠিকঠাক কাজ করতে পারবে না। কেননা এতদিন ধরে আমরা এই ভিউটার উপরে কাজ করে এসেছি এবং এটাই অফিসিয়াল কাজকর্মে লাগবে, ব্যবহার হবে। ওকে, আরও কিছু জিনিস আছে ভিউয়ের মধ্যে থেকে। সাপোজ তোমার এই রুলারটা তুমি দেখতে পাচ্ছ না, এটা রুলার মাপ
1 ইঞ্চি 2 ইঞ্চি 3 4 5 6 6.5 ইঞ্চি এই যে মাপটা আছে এই মাপটা বুঝতে পারছো না, এদিকে বুঝছো না। এই রুলারটা এখান থেকে যদি টিক মার্ক তুলে দাও রুলার আউট হয়ে যাবে। রুলার দেখতে পাচ্ছ না, তাহলে রুলার আমার রুলারটা নেই, এই রুলারটা দেখতে পাচ্ছি না। ওই ভিউয়ে যাবে, ভিউয়ে গিয়ে এখানে ক্লিক করবে, চলে আসবে, ঠিক আছে। অথবা এইখানে একটা কোণা একটা অপশন আছে, এই কোণাতে এইখানে দেখতে পাচ্ছ, এইখানে গিয়ে ক্লিক করলে রুলারটা চলে আসে। এটা ভিউয়ে যেতে হয় না, একটা ডাইরেক্টলি যেখান থেকে খুশি নিয়ে আসা যায়, এখানে ক্লিক করলে। এই ওকে, থাম্বনেইলস হচ্ছে প্রত্যেকটা পাতাকে সাইডে ছোট ছোট করে দেখা, একটা থাম্বনেইল ভিউ বলা হয়। এই থাম্বনেইল ভিউ হচ্ছে পাতাগুলো সাইডে ক্লিক করবে, সেই পাতাটা এখানে শো করবে, যেটা ক্লিক করবে এখানে শো করবে, ছোট ছোট করে দেখা। অনেকগুলো পাতা আছে, পাতাটাকে সাইডে ছোট ছোট করে দেখাবে, এই ভিউগুলো এটা করতে পারো। এগুলো প্রয়োজনে করতে পারি আমরা। গ্রিড লাইনস একটা আমাদের গ্রিড লাইনস হচ্ছে এরকম নেটের মতন ছক চলে আসবে, ঠিক আছে। এইটা যদি চলে আসে তাহলে এখান থেকে আউট করতে হবে তোমার। তাহলে সেরকম কিছু নয়, আমরা ডকুমেন্টস থেকে ভিউগুলো বিভিন্ন রকমের ভিউ আছে, যেমন জুম ইন জুম আউট এগুলো আছে। জুম তো আমরা এই কোণা থেকে এখান থেকে জুম করতে পারি, তাই না, বড় ছোট আমরা এর একদিন করে এসেছি। তো এছাড়াও তুমি এখান থেকে জুমে ক্লিক করে পার্সেন্টেজ, এই যে 200%, 100%, 75%, এখান থেকে পার্সেন্টেজ দিতে পারো। তাহলে 200% করবে, ওকে করবে, তাহলে 200% জুম হয়ে গেল। সেটা তো আমরা এখান থেকে টেনে বড় ছোট করতে পারি। ম্যাক্সিমাম কত করতে পারি এমএস ওয়ার্ডের জুম, কত পার্সেন্ট বড় করা যায়? ম্যাক্সিমাম জুমটা 500, জুম হবে 500, আর মিনিমাম 10। তাহলে এখান থেকে জুমটা আমরা কাস্টমাইজ করে নিতে পারি, এই নিজের ইচ্ছাতেও লিখে নিতে পারি। এখানে যদি 150 লিখে দিই, যদি ওকে করি, তাহলে এটা 150% জুম হবে ইচ্ছা মতো। 1 পেজ 2 পেজ, একটা পেজে দেখতে চাইছো, এটা হচ্ছে 1 পেজ। 2 পেজ, সাইডে দুটো পেজ থাকবে, যে 2 পেজে দেখতে চাইছো, ঠিক আছে। তাহলে 1 পেজে দেখতে চাইছো না 2 পেজে দেখতে চাইছো। পেজ উইথ মানে তোমার যতটা জুম দরকার স্ক্রিন ওয়াইজ সে অটোমেটিক্যালি বড় করে নেবে। এই জিনিসগুলো আমরা করতে পারি। তাহলে এর বেশি আর খুব একটা প্রয়োজন আমাদের এদিকে পড়ে না। ওকে, এরপরে কি আছে এখানে আমরা দেখে নিই। এরপরে তোমাদের আর কি এমএস সিআইটিএ তে এমএস ওয়ার্ডের আর আমরা কি কি করেছি। আচ্ছা, ম্যাক্সিমাম জুম মিনিমাম জুম লিখে রেখেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, কি লেখা আছে এটা? কম্পিউটার, ঠিক লেখা আছে? ভুল লেখা আছে। তো এই যে এইগুলোকে কি বলা হয়? আমি চাইছি কিছু বানান আমি ভুল লিখলে অটোমেটিক্যালি যেন কারেক্ট করে নেয়। কিছু বানান ভুল লিখবে অটোমেটিক কারেক্ট করেও নেয়, দেখবা। আমি এখানে লিখছি, একটু বড় করলাম, জুমটা বড় করি। পেজ উইথ করা আছে তো, ওই জন্য পেজ উইথে বড় গেলে আবার নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে CONPUTER, ঠিক আছে। কি লিখলাম? কম্পিউটার, স্পেস দাও, ক্যান লিখেছি। ক্যান ডু ভুল লিখেছিলাম কি আমি? হ্যাঁ, কম্পিউটার ক্যান ডু এনিথিং, আমি একটু ভুল লিখছি, অটোমেটিক এটাকে ঠিক করে নিচ্ছে। তাহলে বানান ভুল লিখছি আর ঠিক করে নিচ্ছে, এটা কি করে হচ্ছে? মোবাইলে হয়। দেখো, ফুল স্টপটা একটু পরে দিয়েছি, স্পেস দিয়ে দিয়েছি বলে এখানে ভুল লিখে দিয়েছে নিয়ম। ফুল স্টপটা একটা স্পেস দিয়ে দিয়েছি, কিন্তু বলছে বাক্য শেষ হওয়ার সাথে সাথে ফুল স্টপ দিতে হয়, স্পেস দিতে হয় না। এটা এরকম হওয়া উচিত ছিল, ঠিক আছে। এটা ছিল। আচ্ছা, BOM, বম লিখলাম, বমের চিহ্ন চলে এলো, ঠিক আছে। আমি লিখেছিলাম কি BOM, জাস্ট BOM লিখেছি, এই চিহ্নটা চলে এলো। তাহলে পেন লিখি, যদি পেনের চিহ্ন আসছে কি? আসছে না। তাহলে ওই বমের চিহ্নটা কি করে এলো? এই জিনিসগুলোকে বলা হয় অটো কারেক্ট। আমি কিছু ভুল করব, সেটাকে অটোমেটিক্যালি কারেক্ট করে নেবো। BIPLOB, বিপ্লব, কারেক্ট করছে না। আমি চাইছি এই বানানটা যদি কেউ ভুল করে, তাহলে অটোমেটিক BIPLAB যেন করে নেয়, ঠিক আছে। তাহলে এই অটো কারেক্টগুলো, যেমন কম্পিউটার CONPUTER লিখছো, অটোমেটিক COM করে নিচ্ছে। ক্যানের জায়গায় ACN লিখছো, CAN করে নিচ্ছে। এনিথিং এর জায়গায় এই যে এনটাকে আগে দিয়ে দিচ্ছ, পরে IG দিচ্ছ, সেটা অটোমেটিক ঠিক করে নিচ্ছে। তাহলে এই অটো কারেক্টগুলো করে কি করে? কম্পিউটারে MS ওয়ার্ডের একটা অপশান আছে অটো কারেক্ট বলে। অটো কারেক্ট অপশানের সাহায্যে আমরা মিসস্পেলড ওয়ার্ডগুলোকে ঠিক করে নিতে পারি। তো এই অটো কারেক্ট অপশানটা থাকে কোথায়, খুঁজে বার করতে হবে।
প্রথমে অফিস বাটনে যাবে। অফিস বাটন কোনটাকে বলা হচ্ছে? এই কোণারটাকে, ঠিক আছে? অফিস বাটন যাবে, তারপরে ওয়ার্ড অপশান বলে একটা অপশান হবে, ওয়ার্ড অপশান। এর মধ্যে ওয়ার্ড অপশান কোথায় আছে? এই দেখো সব নিচে থাকে ওয়ার্ড অপশান। ওকে, এখানে যাবে। তারপরে কোথায় যাবে? কাস্টমাইজে যাবে। সিলেক্ট অল কমেন্টস। অল কমেন্টসের মধ্যে থেকে খুঁজে নেবে অটো কারেক্ট বলে একটা অপশান আছে, খুঁজে নিতে হবে তোমাকে। খোঁজার পর অ্যাডে ক্লিক করতে হবে, তারপরে ওকে করতে হবে। তাহলে অটো কারেক্ট অপশানটা এইখানে চলে আসবে। দেখো এইখানটায় চলে আসবে, এইখানটায়। এটা কি আছে? অটো কারেক্ট আছে এখানে। এই ওপরে দেখবে এই কুইক অ্যাক্সেস বারের মধ্যে, এটা কুইক অ্যাক্সেস বার বলা হয়, কিছু বাটন আছে, সেভ আছে, আনডু আছে, রিডু আছে, অটো কারেক্ট এবং অটো টেক্সট, এই দুটো জিনিস এখানে সেভ করা আছে। এইটা যদি এখানে না থাকে, ঠিক আছে, এটা এখানে যদি না থাকে, এই অটো কারেক্ট অটো টেক্সট যদি ধরেন এখানে না, রিমুভ যদি করে দিই আমি, ঠিক আছে, তাহলে সেখানে নিয়ে আসতে হবে তোমাকে, অটো কারেক্টটাকে নিয়ে আসবে। অটো কারেক্টটা নিয়ে আসবে কোথা থেকে? অটো কারেক্ট আনতে গেলে এখান থেকে আনা যায়। ওকে, তাহলে এখান থেকে নিয়ে আসবে কী করে? যেটা বললাম, অফিস বাটনে ক্লিক করবে, ওয়ার্ড অপশানে যাবে, ওয়ার্ড অপশানের মধ্যে থেকে কোথায় ক্লিক করতে বলেছিলাম? এখানে কাস্টমাইজ। কাস্টমাইজ কোথায় আছে? এই তো কাস্টমাইজ এখানে আছে। কাস্টমাইজে ক্লিক করবে, এখানে পপুলার কমেন্ট লেখা আছে, এই পপুলার কমেন্টের জায়গায় কী করবে? অল কমেন্ট করবে। অল কমেন্ট করলে যত এমএস ওয়ার্ডের যত কমেন্ট আছে, অর্থাৎ যত অপশান আছে, সব অপশানগুলো তুমি এখানে খুঁজে পেয়ে যাবে, সব অপশানগুলো, যত রকমের অপশান আছে, ঠিক আছে? তো এর মধ্যে থেকে কাকে খুঁজতে হবে আমাকে? অটো কারেক্ট। তাহলে এ দিয়ে নাম, অটো এ দিয়ে নাম, এ দিয়ে প্রথমেই থাকবে, এ ইউ টি ও খুঁজবে এইভাবে। এভাবে খুঁজতে খুঁজতে দেখবে অটো কারেক্ট এখানে পেয়ে যাবে। যখন তুমি অটো কারেক্ট পেয়ে যাবে, এটাকে সিলেক্ট করে এই যে অ্যাড বাটনে ক্লিক করবে, এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করে এই সাইডে চলে আসবে, বুঝতে পারছো তো? এই অটো কারেক্টটা যদি আমি ধরে নাও এখান থেকে রিমুভ করে দিতাম, রিমুভ করে দেওয়া মানে এইদিকে চলে আসতাম, অ্যাড করেছি এখানে চলে আসছে, বুঝতে পারছো? তাহলে অটো কারেক্টটাকে এইভাবে অ্যাড করে দেবে। তুমি অন্য কিছুকে অ্যাড করতে চাইছো, তুমি সাপোজ ধরে নাও এইটাকে অ্যাড করতে চাইছো, এইটা অপশানটাকে, বা অন্য অ্যাড সেভ দিল, অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটটাকে আমি করতে চাইছি, অ্যাড টেক্সট, তাহলে অ্যাড করবো, অ্যাড টেক্সট এখানে চলে আসবে। আবার এটাকে সিলেক্ট করে কী করবো? রিমুভ করবো, এখান থেকে উড়ে দেবো, ঠিক আছে? তাহলে অ্যাড করে নেওয়ার পর তুমি কী করবে? এখানে ওকে বাটন আছে, ওকে বাটনে, এই ওকে বাটনে ক্লিক করে দেবে। যেই ক্লিক করে দেবে তোমার এইখানে দেখবে চলে এসছে এখানে অটো টেক্সট। এই অটো টেক্সটে এবার তোমাকে কী করতে হবে? অটো টেক্সট, এটা কি অটো টেক্সট নয় তো অটো কারেক্ট। অটো কারেক্ট অটো টেক্সট দুটোই নিয়ে নেবে, কারণ দুটোই তো তোমাদের শেখানো হবে, ঠিক আছে? তাহলে এখানে কি করবে? এইখানে যাবে, এবার ক্লিক করা যাবে এই অটো টেক্সট মধ্যে। এখানে একটা শব্দ আছে, এটা হচ্ছে রিপ্লেস, আর এটা হচ্ছে উইথ, অর্থাৎ এখানে একটা গ্যালারি আছে, গ্যালারিতে কিন্তু সেভ করা আছে, দেখো, ঠিক আছে? ইউ বানান যদি তুমি ওয়াই ইউ ও করে দাও, তাহলে এটা কারেক্ট করে ওয়াই ও ইউ করে দেবে ও, ঠিক আছে? দেখো আমার হয় কিনা। যেমন ইউ বানানটা লিখছি ওয়াই ইউ ও, অটোমেটিকলি ওয়াই ও ইউ করে দিল, ঠিক আছে? তাহলে ওখানে দেওয়া আছে, কী ভুল করলে কী ঠিক করে দেওয়া আছে। তো সেই রকমই তুমি যদি এইখানে গিয়ে করে দিয়ে আসো যে BIPLOB, এটা যদি কেউ লেখে, লিখলাম, আমার মনে করা আছে, দেখো না, এভাবে করা আছে, তাহলে আগেটা দেখালো না, কারণ এটা কোনো বড় হাতের দেওয়া ছিল, তাই না? বড় হাতের দেওয়া ছিল, যে কারণে দেখালো না। দেখি, এবার দেখি BIPLOB, এটা যদি কেউ লেখে, অটোমেটিকলি কী করে দেবে? এই করে দেবে। কী ভুল হবে, কি ঠিক হবে, ঠিক আছে? তাহলে ওই অটো কারেক্টে গিয়ে তুমি এগুলোকে করে আসতে পারো। যদি কেউ এই ভুলটা করে, তাহলে এইটাকে এই শব্দে রিপ্লেস করে দেবে, কিন্তু মাথায় রাখবে, তাহলে কিন্তু ওই শব্দটা তুমি লিখতে আর পারবে না, মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, লিখতে গিয়ে এখানে না হবে, পরবর্তীতে এসে আবার তোমাকে কেটে ঠিক করে লিখে আসতে হবে। এবার বমের চিহ্নটা কি করে এলো, ঠিক আছে? এটাও অটো কারেক্ট। বম লিখলে চিহ্ন আসবে, এখানে যেমন শব্দ লিখছি শব্দই আসছে, মানে একটা শব্দের পরিবর্তে অন্য একটা শব্দ আসছে, তাই না? কিন্তু এখানে কি হবে? আমি একটা শব্দ লিখবো বা ওয়ার্ড লিখবো, তার পরিবর্তে কোনো একটা চিহ্ন আসবে। বম লিখলে বম আসবে, পেন লিখলে পেন আসবে। এগুলো কি হয়, কিছু সিম্বল আমাদের অনেক সময় বারবার দরকার হয় সিম্বলটা, তাহলে আমি এটাকে অটো কারেক্টে রেখে দিতে হবে। যে কিন্তু এমন একটা শব্দ লিখবো যেটা খুব কমন ইউজ হয় না, কেননা ওই শব্দটা লিখতে গেলেই চিহ্নটা চলে আসবে তোমার। যদি তোমার বারবার বম লিখতে দরকার হয়, BOMটা দরকারই আছে, BOM লেখার দরকারই আছে, কিন্তু তোমার কি হবে? এরকম চলে আসবে বম। কী করে বম লিখবা তুমি? পারবে না, তাহলে আবার কি তোমাকে চেঞ্জ করে আসতে হবে। তাই তুমি ঠিক করবে যে এমন একটা শব্দ লিখতে মানে কম হয় আমাদের ইউজ, সেগুলো চলে আসে, ঠিক আছে? এই অটো কারেক্টে অনেক কিছু জিনিস কারেকশান করে দেওয়া থাকে। সেটা কী করে করবো? এবার দেখে নাও যে আমরা চিহ্ন কী করে ইউজ করব, যে কোনো চিহ্ন আমরা কী করে ইউজ করবো। ওই অটো কারেক্টের যায় দিকে আছে কিনা, এখান থেকে পাবে না এটা, ঠিক আছে?
তাহলে চিহ্ন কোথা থেকে বসা হয় বলো আগে আমাকে। এখানে কি করবে, শব্দ লিখবে, তার পরিবর্তে কি হবে সেটা তুমি বসিয়ে দিবে, ঠিক আছে? বোঝা গেল? প্রথমে কি লিখবে, ভুলটা লিখবে না ঠিকটা লিখবে? প্রথমে ভুলটা, প্রথমে হচ্ছে ভুল, রিপ্লেসের ঘরে হচ্ছে ভুল, ঠিক আছে? তার বদলে কি হবে সঠিক। এইখানে দেখো সি লিখে তুমি যদি প্রথম বন্ধনী দিলা, সি লিখলা, আবার প্রথমে ক্লোজ করলা, তাহলে কপিরাইটের যে এই সিম্বলটা আছে এটা চলে আসবে, যে এটা আমি কি করলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সি লিখলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট যেই দিব অটোমেটিকলি কি চিহ্ন চলে এলো, এটা চলে এলো, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা ওখানে করা আছে। তাহলে যেমন বম লিখে আমাদের এটা চলে আসছে, তাহলে এটাও চলে আসবে। তাহলে এটা কি করে করবো, বম তো একটা সিম্বল, তাই না? তাহলে এই সিম্বলটা কোথায় আছে, এই সিম্বল আমরা কোথা থেকে বসাই, ইনসার্টে গিয়ে সিম্বলের মধ্যে থেকে সিম্বল বসাই, এখানে সিম্বল আছে, এখান থেকে সিম্বল বসাই। তাহলে সেই সিম্বলের অপশানে যাবে, মোর সিম্বল অপশানে যাবে। এইখানে গিয়ে দেখো অটো কারেক্ট অপশান আছে, এখানেও অটো কারেক্ট অপশান আছে, ঠিক আছে? ওই অটো কারেক্ট অপশানটা ডাইরেক্টলি তুমি এখান থেকেও পেতে পারো, ঠিক আছে? তাহলে এবার এখানে কি করবে, তুমি কোন সিম্বলটাকে নেবে, আমি নিব ধরে নাও, কি নেব, পাখিটা নেব, আচ্ছা এই ডেঞ্জার চিহ্নটা নিলাম, ডেঞ্জার, ঠিক আছে? আচ্ছা তার আগে আমি অটো কারেক্টে যাই, ডেঞ্জার চিহ্নটা তুমি সিলেক্ট করলে, ঠিক আছে? অটো কারেক্টে গেলে তাহলে ডেঞ্জার চিহ্নটা বসে গেছে। কি লিখলে ডেঞ্জার চিহ্নটা আসবে, বললাম ডিএনজি, ডিএনজি এই শব্দটা যদি লেখো তাহলে এই ডেঞ্জার চিহ্নটা এখানে চলে আসবে। ডিএনজি আর করা আছে একটা, ঠিক আছে? ডিএনজি আর একটা করা আছে, ঠিক আছে? আমি অ্যাড করে দিই, দেখি অ্যাড করে দিলাম, ওকে। কীভাবে অ্যাড করলাম বুঝতে পারলে? এবার আমি লিখি, কি লিখবো, ডিএনজি স্পেস দাও, ডিএনজিআর, তাতেও আসছে কারণ ওটাও করা আছে দেখলাম, ঠিক আছে? ওটাও করা আছে। তাহলে যে কোনো চিহ্নকে বসাতে গেলে সিম্বলে যাবে, মোর সিম্বল অপশানে যাবে, তুমি বুক, বি কে করলে বুক চলে আসবে, বুকের একটা সিম্বল আমি দেখি এখানে, বইয়ের সিম্বল কোথায় পেলাম, এটা যে বুক, ঠিক আছে? বুকটাকে নিলাম, দিয়ে অটো কারেক্টে যাব, অটো কারেক্টে বুকের সিম্বলটা এখানে চলে আসছে, আনলাম বি কে যদি লেখো, বি কে, তাহলে বুকটা যেন চলে আসে, অ্যাড করে নেবে, দিয়ে ওকে করে দেবে, ঠিক আছে? দিয়ে ক্লোজ করে দাও। এবার তোমার যখনই বিকে লেখার দরকার থাকবে, বিকে যদি লেখো অটোমেটিক কিসের চিহ্ন চলে আসবে, বুক। তাহলে বম কি করে এসছে বুঝতে পারছো এবার, ঠিক আছে? এইটা এবার তোমার এইটাকে ডিলিট করার দরকার আছে, আর আর মনে হচ্ছে না এগুলো না ডিলিট করলে আমার বিকে লিখতেই পারছি না, বিকে লিখতে যাচ্ছি, এরকম চলে আসছে ঝামেলা, ঠিক আছে? তাহলে বিকেটা লিখবো কি করে, তাহলে আমি লিখবো বি কে এর সঙ্গে একটা এক্সট্রা যোগ করব, যে পরবর্তীতে এসে আমি কেটাকে যদি কেটে দিই তাও আমার হচ্ছে কি স্পেস দিতে গেলেই এরকম চলে আসছে। তাহলে এটাকে আমাকে কী করতে হবে, ডিলিট করতে হবে। সিম্বল অপশানে যাও, মোর সিম্বলে যাও, তাহলে অটো কারেক্টে তুমি চলে যাও, ডাইরেক্টলি এটাকে সিলেক্ট করে নিয়ে যেতে পারো, বা অটো কারেক্ট অপশানে ডাইরেক্টলি চলে যাও। এখানে তোমার সিম্বলগুলো তো অ্যাড করা আছে, তাই না? তাহলে যে সিম্বলটা তোমার দরকার নাই, যেগুলো অ্যাড করা আছে এখানে সবগুলো দেখতে হবে তুমি, তাহলে ওইগুলো লিখে দাও, ডাইরেক্টলি লেখো বি কে লেখো, কি লিখবে, বি কে, দেখো চলে এসছে বি কে, এখানে চলে এসছে না, এটা এটাকে কি করবা, ডিলিট, ওকে ডিলিট করে দিলাম। আর কিছু কাকে ডিলিট করব, বিকে কে ডিলিট করলাম, আরেকটা জানি কি করলাম, ডেঞ্জার, ডিএনজিআর আমি লিখে দিলাম এখানে, ডিএনজি কে ডিলিট করি, ডিএনজি এটাকে ডিলিট করলাম, দুটোই আছে, ডিএনজিটাকে ডিলিট করব, ডিলিট, ওকে ক্লোজ। তাহলে দুটো ডিলিট হয়ে গেল। এবার বিকে লিখি, বিকে নো প্রবলেম, ডিএনজি, ডিএনজি নো প্রবলেম, ডিএনজিআর আছে, হ্যাঁ ওটা তো ডিলিট করে নিই আমরা। তাহলে এইভাবে আমরা কিছু সিম্বলকে আমাদের প্রয়োজনে অটো কারেক্ট করে রাখতে হবে। তাহলে এইটা অটো কারেক্ট মানে কি, আমি ও ভেবে নিচ্ছি এটা ভুল লিখছো, এর বদলে এটা বসবে, কার বদলে কে বসবে, তাই না? হ্যাঁ আগেই ঠিক করে রাখতে হবে তোমাকে, কম্পিউটার কিছু করে রেখেছে, ওটাকে আমরা নিজের ইচ্ছা মতন কাস্টমাইজেশন করতে পারি, অটো কারেক্ট। তাহলে অটো কারেক্ট বুঝতে পারলে, বুঝতে পারলে অটো কারেক্ট মজার জিনিস, তাই না? এবার আসছি আমরা অটো টেক্সট, এটাও কাজে লাগে খুব অনেক সময়। অটো টেক্সট মানে হচ্ছে লেখার মতনই, এই সিম্বল টিম্বলের মতনই আমি কিছু লেখা, বড় লেখা ছোট লেখা আমি সেভ করে রাখতে পারি গ্যালারিতে, এবং সেই লেখাটাকে অটোমেটিক্যালি নিয়ে আসতে পারি। তো ওইটা শর্টকাট কি হচ্ছে, F3, মানে তুমি ধরে নাও এখানে গিয়ে RYCTC লিখে F3 মারলাম,
দিস ইজ রাজারামপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজারামপুর লালগোলা মুর্শিদাবাদ, ফোন নাম্বার চলে এলো। কী করে চলে এলো অটোমেটিক্যালি? তাহলে আমাকে বেশি কিছু লিখতে হলো না। সেভ করা আছে, কোথায় সেভ করা আছে? অটো টেক্সটে সেভ করা আছে, অটো টেক্সট গ্যালারিতে, ঠিক আছে? ওই নামটা দিয়ে সেভ করা আছে, নামটা মাথায় রাখতে হবে। এই লেখাটা তোমার বারবার দরকার পড়ে, তাহলে অতবার লিখবো আমি? সরাসরি ওই শর্টকাট কিটা ইউজ করবো, F3 মারবো, চলে আসবে। ওকে, তাহলে এইরকমই তুমি হয়তো আমি SI লিখলাম, F3 মারি, F3 দেখো সাব ইন্সপেক্টর অফ স্কুল লালগোলা সাবজেক্ট, আমার এটা দরকার হয়, তাহলে এটা অটোমেটিক চলে আসছে। তাহলে কিছু জিনিস তুমি কিছু লেখাকে ডাইরেক্টলি তুমি ওই গ্যালারির মধ্যে সেভ করে রাখতে পারো, যেটাকে বলা হচ্ছে অটো টেক্সট। কী করে করবে? কিছু না, তুমি আগে লেখাটা লিখে নাও, লেখাটা লিখে নাও, লিখে নেওয়ার পর লেখাটা কী করবে? সিলেক্ট করবে, যতটা করতে চাইছো ততটা লেখাটাকে সিলেক্ট করবে। এবার অটো টেক্সটটা পাবে কোথায়? অটো টেক্সটটা এই দেখো এখানেই পাবে, অটো টেক্সট এখানেই পাবে। এখানে পাবে বলতে নিতে হবে তো তোমাকে, অটো কারেক্ট এবং অটো টেক্সট দুটোকেই নিয়ে নিতে হবে। ওকে, তাহলে এইখানে ক্লিক করে এই দিস ইজ লাইব্রেরি এ নাম দিয়ে এটা সেভ করা আছে, বুঝেছো? AB নাম দিয়ে এটা সেভ করা আছে, RYTC নামে এটা সেভ করা আছে। কী কী সেভ করা আছে দেখতে পাচ্ছ? SI নামে এটা সেভ করা আছে, দা আইকন নামে এটা সেভ করা আছে, এরকম কিছু নামে সেভ করা আছে। তাহলে আমি এটা কি করবো? সেভ দ্য সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি, এই যে কি নাম দিয়েছি এই যতটা সিলেক্ট করেছি আমি, ঠিক আছে? তাহলে যে কোনো লেখা তুমি লেখো, লিখে এটাকে তুমি কোনো একটা ঠিকানা, আমি সাপোজ এরকম লিখলাম যে BIPLAB বিপ্লব সাহা, RAMPUR রাজারামপুর, MPUR লালগোলা, SHRDA মুর্শিদাবাদ 44215। এই যে আমি যে ঠিকানাটা আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে? এই ঠিকানাটাকে আমি কি করতে চাইছি? অটো টেক্সট গ্যালারিতে সেভ করতে চাইছি। ওকে, আচ্ছা, একটা জিনিস দেখে নিই, গ্যালারিতে এইগুলো নিবে কিনা, সাপোর্ট করবে কিনা, ঠিক আছে? এটাকে চেক করে নিচ্ছে। এই লেখাটা আমি চাইছি রাজারামপুর মানে কি লিখলাম? রাজারামপুর, MURSH। দেখো বুঝতে পেরেছি তো? আমি যে ভুলটা লিখেছি ধরতে পারলাম কি করে? লাল দাগটা এসেছিল বলে, নাহলে আমি মুর্শিদাবাদ মানে ভুল লিখেছি বুঝতে পারতাম না। রাইট ক্লিক করে মুর্শিদাবাদ এখানে পাচ্ছি, হ্যাঁ? তাহলে মুর্শিদাবাদ তো কম্পিউটার জানলাম, আগে সব কোম্পানি জানতো যে মুর্শিদাবাদ নামে কোনো শব্দ আছে বা কোনো জেলা আছে, তাহলে এটাকে অ্যাড করে রাখা হয়েছে। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অটো টেক্সটে গেলাম, সেভ দ্য সিলেকশন অটো টেক্সট গ্যালারি, এটার নাম দিয়ে দিলাম BS, আমি শর্টকাট নাম দিলাম, কি দিলাম? BS। ওকে, BS নামে এটাকে আমি অ্যাড করে রেখে দিলাম। এবার যেদিন তোমার যেখানে খুশি তোমার BS দরকার হবে, BS লেখো, শুধু BS লিখলে হবে, F3 মারতে হবে, বোঝা গেল? নতুন MS ওয়ার্ড খুললে, নিউ MS ওয়ার্ড নিলে, ক্রিয়েট করলে, BS লিখলে, F3 মারো। তাহলে যে ডিজাইন যে স্টাইল করে তুমি ওইটাকে অটো টেক্সট গ্যালারিতে সেভ করে রাখবে, যখন প্রয়োজন হবে ওই শর্টকাট কি ইউজ করবে, অটোমেটিক চলে আসবে। তাহলে আমাদের কাজের পারপাসে যে কাজগুলো বারবার দরকার হয়, একই জিনিস আমাকে লিখতে হয়, সেই জিনিসগুলোকে আমি এইভাবে গ্যালারিতে সেভ করে রেখে দিতে পারি। যেভাবে তোমাদের কভার পেজ ডিজাইন বলেছিলাম বা লোগো বলেছিলাম, এই লোগোগুলো যেটা অর্ডার করবো আমরা, পেছন ধারে যে জল ছবি দেবো, ঠিক আছে? সেইগুলো সবগুলোকে আমরা ওই গ্যালারিতে সেভ করে রাখতে পারি, একটা সেভ করে রাখার অপশান আছে। তবে তুমি যে মেশিনে করবা কিন্তু সেই মেশিনটাতেই পাবা, অন্য মেশিনে কিন্তু পাবা না, বোঝা গেল? ওকে, হ্যাঁ হ্যাঁ, এবার তুমি লালগোলাতে সেভ করে এলা, এখানে এসে করলে কিন্তু আর হবে না, যে মেশিনে করবো সেই মেশিনে হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, MS ওয়ার্ডের আরেকটা অপশান তোমাদের, লাস্ট যে অপশানটা যেটা কাজে লাগে খুব, যেটা হচ্ছে ট্যাব সেটিং, ঠিক আছে? এটাও দেখে নাও, ঠিক আছে? এর পরের দিন কিন্তু আমরা এক্সেলে ক্লাস শুরু করবো, ঠিক আছে? যে কারণে MS ওয়ার্ডটা আজকে কমপ্লিট করে দিচ্ছি। ট্যাব সেটিংটা কি? ট্যাব সেটিংটা হচ্ছে টাইপ করার ক্ষেত্রে কাজে লাগে। ট্যাব সেটিং, ডাবল ক্লিক অন দ্য রুলার, সেট ট্যাব স্টপ পজিশন। There are 5 types of alignment: tab alignment, left, center, right, left, center, right, decimal and bar. আর ডিফল্ট ট্যাব স্টপ পজিশন হাফ ইঞ্চি। ট্যাব জিনিসটা কি আগে ট্যাবটা দেখে নাও। ট্যাব ট্যাব ট্যাব
তার ভিডিওটা আছে না শুধু রেকর্ডিং রয়েছে কি হ্যাঁ ভিডিও রেকর্ডিং সবই হচ্ছে ভিডিও গেলে ওই এটা এটা ক্লাসগুলো সবই পাবে তুমি ভিডিও না গেলে কি রেকর্ডিং কি বলা তুমি ভালো শুনবে মানে কীভাবে করছি সেটাও দেখতে পাবে, শুধু আমার তোমাদের চেহারা দেখতে পাবে না, তাই স্ক্রিনটা দেখতে পাবে, ঠিক আছে? চেহারাও দেখা যায়, আমি ওয়েব ক্যামেরা লাগালে দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা এই কার্সারটাকে এক পজিশন থেকে এই দূরে নিয়ে যেতে গেলে কি ইউজ করি? স্পেস ইউজ করি, 1 নাম্বার স্পেস। হ্যাঁ, অল্প স্পেস একটা ক্যারেক্টার করে এগোয়, একটা করে অক্ষর বা ক্যারেক্টার যেমন স্পেস সেটা এগোয়, তাই না? কিন্তু একটা ট্যাব মারলে কতটা করে এগোচ্ছে? ট্যাব মারো কতটা করে এগোচ্ছে? হাফ ইঞ্চি করে এগোচ্ছে। রুলারটা ফলো করো উপরে, দেখো এখন 1 ইঞ্চিতে আছি, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, 4.5, 5, 5.5, 6, এরপরে আবার প্রথমে চলে এলো, ঠিক আছে? তাহলে এইভাবে ট্যাব মারলে ডিফল্ট ট্যাব স্টপ পজিশন হচ্ছে, ট্যাবটা গিয়ে স্টপ হচ্ছে হাফ ইঞ্চিতে। এটা ডিফল্ট, এটা পরীক্ষা করবে তোমাদের যে ডিফল্ট ট্যাব স্টপ পজিশন কতটা থাকে। ডিফল্ট ট্যাব স্টপ পজিশন থাকে আমাদের হাফ ইঞ্চি, 0.5 ইঞ্চ, ঠিক আছে? এই যে এটা হাফ ইঞ্চি, ওকে, ট্যাব স্টপ পজিশন। এবার যেটা হচ্ছে যে এই ট্যাবটাকে আমরা নিজের ইচ্ছে মতন জায়গায় সেট করতে পারি। আমি ট্যাব মারবো ডাইরেক্টলি 1.5 ইঞ্চিতে থামবে, তারপর ট্যাব মারবো 3.5 দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এইটা আমি নিজের মতন কী করে সেট করব, ট্যাবটা মারলে কি করে সেট করবে। তার মানে তোমাকে হয়তো কিছু একটা লিখলাম বায়োডাটা, এই ধার থেকে একটা থাকবে, এই ধার থেকে একটা, এদিকে লেখা থাকবে, এদিকে লেখা থাকবে, মাঝখানটা যেন সমান থাকে, ঠিক আছে? আমরা বইয়ে যেমন দেখো সূচিপত্রটা যদি ফলো করো, এইখানে দেখো মাঝখানে একটা দাগ দেওয়া আছে, এই থেকে লেখার সমান এদিকে আছে, এখান থেকে লেখা সমান এদিকে আছে, তাই না? তো এইরকমভাবে যদি বা এইরকম দেখো নাম এখানে ইয়ে দেওয়া আছে, দাগ দাগ দিয়ে গিয়ে এই নাম্বার দেওয়া আছে, এই জিনিসগুলো যদি করবো মনে করি, তখন এই ট্যাব সেটিংটা করতে হয়। তাহলে ট্যাব সেটিংটা কীভাবে করবে দেখে নাও, এখানে কিন্তু কাজ করার জিনিস অনেক কিছুই আছে, খুব কাজে লাগে আমাদের। ট্যাবের উপর ডাবল ক্লিক করবে, এই রুলারের উপর ডাবল ক্লিক করবে, গিয়ে মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে ডাবল ক্লিক করো, যে কোনো থেকে 1 ইঞ্চিতেই করো তুমি বা 1.5 ইঞ্চিতে করো, যেটা করবে প্রথমে এটা সেট হয়ে যাবে, ক্লিক করলে দেখো সেট হয়ে যায়। আমি ক্লিক করলে সেট হয়েছে, আমি এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম না, জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, এটা সেট হয়ে যায় কিন্তু ট্যাব এখানে একটা সেট হয়ে গেল। এটা কত করলাম? 1.5 ইঞ্চি, 1.5-এর পর আমি করলাম 3.5, ক্লিক করলাম, এখানেও সেট হয়ে গেল। এবার তুমি দেখো ট্যাব মারো, প্রথমে আসো, আসছি প্রথমে, আচ্ছা প্রথমেই যায় একদম, এখানে আছে কার্সার, এখানে হয়তো লিখলাম নেম, ট্যাব মারলাম, দেখো এখানে গেল, এখানে হয়তো আমি নাম লিখলাম, আবার এন্টার মারলাম, ট্যাব ডাইরেক্টলি এখানে আসছে, কার্সার ডাইরেক্টলি এখানে আসছে, ট্যাব, ঠিক আছে? এন্টার মারো, ট্যাব মারো, এই দেখো ট্যাব, এইটা। এবার একটা সমস্যা হচ্ছে, এখানে যদি তোমার বেশি কিছু লেখো তো লেখাটা এইদিকে চলে যাচ্ছে, ট্যাব মারছো, এখান থেকে লেখাটা কোন দিকে চলে যাচ্ছে? এইদিকে চলে যাচ্ছে। তার মানে এদের অ্যালাইনমেন্ট কি আছে? লেফট না রাইট আছে? লেফট আছে। যদি অ্যালাইনমেন্ট রাইট থাকতো, লেখাটা কার্সার এখানে গিয়েছে, এখান থেকে লেখাটা এইদিকে যদি আসতো, লেখাটা এখান থেকে এইদিকে যদি আসতো, তাহলে আমার এই লেভেলটা সমান থাকতো, আর এদিক থেকে লেখাটা এইদিকে গেলে এই লেভেলটা সমান থাকতো, মধ্যেকারের পার্টটা সমান থাকতো। তো এই ট্যাবের পজিশনের অ্যালাইনমেন্টটাকে আমাকে রাইট করতে হবে, আর এই ট্যাবের অ্যালাইনমেন্টটা লেফট করতে হবে। তাহলে আমি জাস্ট ক্লিক করে তো আমি ট্যাব সেট করে নিতে পারছি, কিন্তু অ্যালাইনমেন্ট সেট করতে পারছি না। তো সেই ক্ষেত্রে কী করতে হয়, এটা তুমি ডিলিট করো বা পরে ডিলিট না করলেও হবে, ঠিক আছে? আমি ডিলিট করিয়ে দিলাম। ট্যাবের উপর ডাবল ক্লিক করো, এই যে উইন্ডোটা আসবে, এই যে ট্যাবের এই উইন্ডোটা আসবে, এইবার এখানে তুমি ক্লিয়ার অল করে দাও, যা আছে সব ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এবার আস, তাহলে প্রথম ট্যাবটা কত ইঞ্চিতে দাঁড়াবে? 1.5 ইঞ্চিতে দাঁড়াবে না 2 ইঞ্চিতে? 2 ইঞ্চি আর 4 ইঞ্চি করি, ঠিক আছে? ফার্স্ট ট্যাব আসবে 2 এ করলাম, 2 3 4, 2 3 4, আমি 3টে করতে দিচ্ছি। তার প্রথমে 2 এ দাঁড়াবে, 2 এ দাঁড়াবে, এবং এর অ্যালাইনমেন্ট কী হবে বলো? অ্যালাইনমেন্ট কী হবে? রাইট। অ্যালাইনমেন্ট 5 প্রকার আছে, দেখো, লেফট, সেন্টার, রাইট, ডেসিমাল আর বার। হ্যাঁ, ডেসিমাল আর বারটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? আগে এটা দেখে নিই। লেফট, সেন্টার, রাইট তো বুঝতে পারছি, যে কার্সার যেখানে যাবে সেখান থেকে যদি লেফট করি তো ডান দিকে যাবে, রাইট করলে বাম দিকে আসবে, আর সেন্টার করলে 2 সাইডে সমান হবে সরবে, যেটা আমরা পেজ অ্যালাইনমেন্ট করি, প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট। এবার এটা দেখো 2 ইঞ্চিতে নিলাম, এটা কি করলাম? অ্যালাইনমেন্ট রাইট দিলাম, দিয়ে এটাকে সেট, তাহলে একটা সেট হলো।
সেকেন্ড 2 ইঞ্চিতে কার্সারটা যাওয়ার পর আমি 3 ইঞ্চিতে একটা কোলন সাইন দেবো, তাহলে 3 ইঞ্চি নিলাম, 3 ইঞ্চি। এখানে কোনো লেফট রাইট কিছু দিলাম না, এখানে তো একটাই শব্দ লিখলাম, এখানে তুমি বার দিয়ে দিতে। বার মানে কি বলতো, মধ্যেখানে একটা দাগ চলে আসবে, বার দেওয়া মানে মধ্যেখানে দাগ আসবে, বার দিতে পারো তুমি। বার দিয়ে দেখিয়ে দিই, তাহলে বার দিয়ে দিলাম, 3 ইঞ্চিতে কি দিয়ে দিলাম, বার। বার মানে একটা মধ্যে দাগ আসবে, বার হচ্ছে এরকম দাগ, এই যে দাগটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা, এটা বার বলা হয়। ওকে, তারপরে 4 ইঞ্চিতে, 4 ইঞ্চিতে কি দিব, এর অ্যালাইনমেন্টটাকে রাখবো আমি লেফট। 4 ইঞ্চির অ্যালাইনমেন্টটা কি রাখলাম, লেফট। আগে এগুলো সেট করার পর এবার সেট করবে, তাহলে 2 3 4 সেট হয়ে গেল। এবার এটাকে ওকে করে দাও, ওকে। এবার এখানে দেখো দাগ চলে এসছে, তাহলে প্রথমে যখন ট্যাব মারবে কার্সারটা এখানে যাবে, কোথায় গেল, এইখানে এসছে। এখান থেকে তুমি কিছু লিখবে, যদি নেম লিখলা, ট্যাব মারলে দেখো বারের জায়গায় কিন্তু কার্সার দাঁড়ালো না, ডাইরেক্টলি এখানে চলো। এখানে তুমি নাম যা লিখবে ওইদিকে চলো, এন্টার মারো, কার্সার যেখানে আসুক এখানে তুমি কেয়ার অফ লিখলে, এন্টার মারো। হ্যাঁ বার বাড়বে তো, ভিলেজ। বুঝতে পারছো কি করছি, এন্টার ট্যাব মারছি, এখানে আসছে, এখানে কিছু লিখছো, কার্সার লেখাটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না, কারণ অ্যালাইনমেন্ট রাইট করা আছে। এবার ট্যাব মারো, এইখানে এখানে যাচ্ছে, এখানে গিয়ে তোমার লেখাটা ওই সাইডে চলে যাচ্ছে, তাই না, ডান দিকে। তাহলে এইভাবে আমরা এই ডিজাইনটাকে খুব ভালো করে করতে পারি, যদি ট্যাব সেটিং করে নিই তাহলে আমরা এইভাবে করতে পারছি। এই দেখো, আর বার 3 ইঞ্চিতে যেহেতু বার দিয়েছি, বার দেওয়া মানে মাঝখান দিয়ে দাগটা চলে আসবে। বারটাকে তুমি যদি কাছাকাছি করতে তাহলে কাছাকাছি হতো, এই পেজটাতে যেমন আমরা খুব কাছাকাছি দেখতে পাচ্ছি, তাই না, বারটা যেটা দেওয়া আছে খুব কাছাকাছি দেখতে পাচ্ছি, দেখো মাঝখানে একটা বার দেওয়া আছে এবং এই লেখাটা এদিকে আর এই লেখাটা এদিকে অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে, রাইট আর লেফট অ্যালাইনমেন্ট আছে। তাহলে এই অ্যালাইনমেন্ট ঠিক থাকলে মধ্যেখানে যে গ্যাপিংটা দেখো সমানভাবে দুই সাইডে, এই সাইডেও সমান এই সাইডেও সমান, এটা চলে আসবে। এই বারটা এখান থেকে তুমি যদি এখানে ডাবল ক্লিক করো, আবার ডাবল ক্লিক করে চলে যাও ওখানে, যে বার আমরা যদি 2 ইঞ্চিতে বারটাকে তুলে দিলাম না, এখান থেকে সিলেক্ট করে তুলে দিতে হতো, সিলেক্ট অল করতে হবে, ডাবল ক্লিক করতে হবে এখানে, যা ক্লিয়ার অল করে দিই, ওকে, তাহলে আবার এরকম চলে আসবে, ঠিক আছে। আর ওই বারটাকে যদি তুলে দিতে চাও তাহলে ওখানে বার দিবে না, নর্মাল ট্যাব দিতে পারো বা ইয়ে করতে পারো। ডেসিমাল প্লেস কি হয়, ডেসিমাল ছিল, বার ছিল, ডেসিমাল ছিল, একটা কি ছিল ডেসিমাল। ডেসিমালটা কি হয়, তুমি এখানে ডাবল ক্লিক করো, 2 এ ডাবল ক্লিক করলাম, 2 এ 2 এর অ্যালাইনমেন্ট লেফট থাক, সেট করি। আমি টাকা পয়সার হিসাব লিখবো, আলু এত টাকার কিনেছি, পটল এত টাকার কিনেছি, এরকম হিসাব করবো, ঠিক আছে। 2 এ আমি নিলাম নর্মাল একটা ট্যাব নিলাম, অর্থাৎ ফার্স্ট ট্যাব মারলে 2 এ দাঁড়াবে, সেকেন্ড ট্যাব মারলে গিয়ে কার্সারটা দাঁড়াবে 4 এ, ওকে 4 এ। তাহলে 4 ইঞ্চিতে আমি নিলাম ডেসিমাল, এবার আমি লেফট রাইট কিছু নিলাম না, সরাসরি কি নিলাম ডেসিমাল। এবং যদি দাগ দিতে চাও, একটা দাগ দিতে চাও, দাগ দিতে চাইলে এইখান থেকে কি ধরনের দাগ দিবে সেই দাগগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে, ডট ডট দাগ বা এরকম একটা দাগ নিয়ে নিতে পারো, এটা লিডার বলা হয়। সেট করে নাও 4 এ, দিয়ে ওকে করে দাও, তাহলে ট্যাব মারো, ট্যাব মারলাম, এখানে গিয়ে র্যাম, হয়তো RAM র্যাম দাগ এসছে, র্যাম 1500 টাকা, ঠিক আছে। HD হার্ড ডিস্ক 3550 টাকা, হয়তো ফ্যান, CPU ফ্যান 350 টাকা। 8 শূন্য কোথায় গেল, ওকে। কি নিয়েছিলাম আমি, ওটা ডেসিমাল নিয়েছিলাম না, 4 ইঞ্চিতে ডেসিমাল নিয়েছিলাম, কিন্তু ডেসিমাল নিয়েছিলাম বলে একটা জিনিস দেখো, তুমি যা অ্যামাউন্ট লিখছো এই অ্যালাইনমেন্টটা কিন্তু রাইট না নিয়ে, এই অ্যালাইনমেন্টটা লেফট নিলে ভালো হতো, এই সরি লেফট না নিয়ে রাইট নিলে ভালো হতো, লেখাটা এইদিকে চলে, তাহলে লেখা বেশি হয়েছে, ট্যাব মারছি তারপর এরকম ছোটো হয়ে গেল, এখানে 5 টাকার কিছু একটা জিনিস নিয়েছো,
ঠিক আছে। এবার তুমি এই যখন যোগ করবে দেখো দশমিকের ঘরগুলো এক সাইডে আছে, এককের ঘরের সংখ্যা একক লেভেলে আছে, দশকের ঘরের সংখ্যা দশক লেভেলে, শতক লেভেলে এবং হাজারের লেভেলে আছে না। এই লেভেলটা ঠিক থাকবে যদি এটা ডেসিমেল নাও তুমি, ঠিক আছে। ডেসিমেল না নিয়ে যদি তুমি এটাকে লেফট রাইট অ্যালাইনমেন্ট নিতে তাহলে প্রথম থেকে শুরু হয়ে দিকে লেখাটা যেত। এইখানে যদি টাকার হিসাব লেখো, সাপোজ তুমি এখানে টাকার হিসাব লেখো, এখানে প্রথমে 100 টাকা, 1000 টাকা, তারপরের জন্য ধরে নাও 1 টাকা, তারপরের জন্য 5 টাকা, বুঝতে পারছো টাকাটা কোথায় কোথায় গিয়ে বসছে। যোগ করার ক্ষেত্রে কি গন্ডগোল হবে, আমাদের এটা তো হাজারের ঘর তাই না, তাহলে এইদিকে বসা উচিত ছিল টাকার অ্যামাউন্টটা। তো এইটার ক্ষেত্রে দেখো টাকার অ্যামাউন্টটা যেমন বসার সেরকম বসে গেছে। তাহলে এই বার বা ডেসিমেল এইগুলো আমরা সেট করতে পারি, এই ট্যাব সেটিংয়ে গিয়ে এগুলো আমরা সেট করে নিতে পারি। সিলেক্ট করে নিলাম, এইখানে গিয়ে এই দেখো এই 0.5 কিছু বসছে নাকি, এটা ডিফল্ট ট্যাব স্টপ, ডিফল্ট ট্যাব স্টপ 0.5 আছে, এটা আমরা চেঞ্জেস করতে পারি, ঠিক আছে। ওকে, এই 4-এ এরকম লিডারটা দিয়েছিলাম এবং এটা কি করেছিলাম আমি ডেসিমেল। এটাকে যদি আমি রাইট করে নিতাম তবে 2-এরটাকে কি করা উচিত, 2-এরটাকে রাইট করা উচিত, 2 নম্বরটাকে রাইট করা উচিত, ঠিক আছে। 4-এরটা ডেসিমেল ঠিক আছে এবং এই ডট ডট দাগ দিবে না, এরকম মিনি দাগ দিবে, দিয়ে এটাকে সেভ করে দাও, দিয়ে ওকে করে দাও। এবার আমি কার্সারটা এখানে নিয়ে এলাম, এবার যা লেখা তাও চলে আসছে নাকি, এটা হয়নি, এটা কন্ট্রোলে 2-এরটাকে লেফট হয়ে যাচ্ছে, 2-এরটা কি করবো রাইট। ওকে, এবার ঠিক আছে। এবার তুমি যা লিখবে লেখাটা এদিকে আসবে, ট্যাব মারবে, এখানে সংখ্যা টংখ্যা যা লিখবে এইভাবে এমনটা চলে আসবে, এদিকে চলে যাবে, এদিকে সংখ্যা যা লিখবে এদিকে চলে আসবে। এদিকে সংখ্যাটা আসছে কেন আসছে, কারণ আমাকে টাকা পয়সার হিসাব লিখছি আমি, তাই না, টাকা পয়সার হিসাব লিখছি বলে এদিকে আসছে। টাকা পয়সার হিসাব না লিখলে এই দাগটা এখান থেকে এদিকে যেত, ডান দিকে যেত, যদি ডান দিকে করতাম তাহলে। তাহলে এই জিনিসগুলোকে তৈরি করতে পারবে যদি তুমি এটা ঠিকঠাক করো। ওকে, বুঝে গেল? আচ্ছা, তাহলে থাক এইটুকুটাই এমএস ওয়ার্ড আজকে আমাদের এমএস ওয়ার্ডের। আর যদি কোনো জায়গায় এবার একটা রিক্যাপ করে নেবে, এই অপশানগুলো একবার রিভাইজ দেওয়ার সময়তে কোথাও গিয়ে আটকাচ্ছে, কোন অপশানটা বুঝতে পারছো না করে নেবে। আমি নেক্সট ক্লাসে শুরু করব এক্সেল, ঠিক আছে। এক্সেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে। ওয়ার্ডের চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে এমএস এক্সেল, কারণ এমএস এক্সেলটা বোঝার ব্যাপার আছে সম্পূর্ণটা। আমি এটা আপলোড করে দিই, স্টপ।